আমরা আলোচনা করছি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। বিষয়টা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট একটা সিস্টেম। কোনো ক্ষেত্রে যদি ব্লিডিং হয়, মানে রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে রেনান পারফিউশন কমে যায়, মানে কিডনিতে কম রক্ত পৌঁছায় এবং কিডনি কিন্তু প্রচুর পরিমাণে রেনিন নিঃসরণ করে। যে রেনিনটা বিশেষ ক্ষেত্রে ব্লাড প্রেশারটা বাড়াতে সহযোগিতা করে। তাছাড়া দেখা যাচ্ছে যে কিডনির উপরে এটা কীভাবে কাজ করে। কিডনিতে যখন কম পরিমাণে ব্লাড যায়, কম পরিমাণে ব্লাড ফিল্টার হয়, জিএফআর কমে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোডিয়ামের দেখা যাচ্ছে মানে সোডিয়ামের একটা রিঅবজর্পশন হয় এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে ব্লাড যখন অ্যাফারেন্ট আর্টারিল দিয়ে যখন কিডনিতে আসে, কম ব্লাড আসতেছে, মানে জিএফআরও কমে গেল এবং আমরা জানি যে সোডিয়ামের রিঅবজর্পশন হয় এবং পরবর্তীতে যখন এই অংশটাতে আসে সোডিয়াম, সেক্ষেত্রে আবার একটা বিশেষ সোডিয়াম একটা বিশেষ করে একটা থাকে, সেন্সর থাকে, যেটার একটা নাম হচ্ছে আমাদের সোডিয়াম সেন্সিং সেল মাকুলা ডেন্সা বলা হয়। আর একটা হচ্ছে যে আমাদের যে অ্যাফারেন্ট আর্টেরিওলের নিচে একটা স্মুথ মাসেল থাকে, এটাকে বলা হয় পোলকেসেন। এবং এই দুইটা অংশ মিলে কিন্তু একটা জাস্টা গ্লোমেরুলার একটা অ্যাপারাটাস তৈরি করে, যেটা বিশেষভাবে জাস্টা গ্লোমেরুলার এটা ওই স্পেশালি রেনিন উৎপাদনে সহযোগিতা করে। রেনিনটাকে পরবর্তীতে আমরা ব্যবহার করি। তো এখন মজার বিষয় হচ্ছে যে যখন ব্লাড ফ্লোটা কমে যায়, দেখা যাচ্ছে ভেজোমোটর আমাদের যে সেন্টার, বড় মোটর সেন্টারের যে ক্যারোটিড সাইনাস, সেটা সিগন্যাল পাঠায় সিএনএসে এবং সিএনএস পরবর্তীতে সিম্প্যাথেটিক আউটফ্লো টু এখানে দেখা যাচ্ছে যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাসে পাঠাতে, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারাটাস বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আবার স্টিমুলেটেড অ্যান্ড রিলিজ মোর রেনিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনভাবে রেনিন নিঃসরণ হচ্ছে। এই তিনভাবে রেনিন নিঃসরণ হয় কি করছে, এই রেনিনটা চলে যাচ্ছে আমাদের জেনারেল সার্কুলেশনের মধ্যে। জেনারেল সার্কুলেশনে গিয়ে লিভারের কাজ হচ্ছে যে এনজিওটেনসিনোজেন যেই এটা প্রোটিনটাকে তৈরি করা। তো সেই এনজিওটেনসিনোজেন প্রোটিনটাকে এনজিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইমের মাধ্যমে সেটা এনজিওটেনসিন 1-এ পরিণত করছে। এই রেনিন এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন 1-এ পরিণত করছে এবং পরবর্তীতে এই এনজিওটেনসিনোজেন 1টাকে এনজিওটেনসিন 2-তে পরিণত করতে যে এনজাইমটা সহযোগিতা করছে সেটা হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম। আর এনজিওটেনসিন 2-এর অনেকগুলো সুন্দর ফাংশন রয়েছে। এনজিওটেনসিন 2-এর ফাংশন হচ্ছে যে প্রথমত এনজিওটেনসিন ভেজো কনস্ট্রিকশন করে। ভেজো কনস্ট্রিকশন কীভাবে করে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের বিশেষ করে কনস্ট্রিক্ট দ্য ক্যাপিলারিস এবং কনস্ট্রিক্ট দেখা যাচ্ছে কনস্ট্রিক্ট দ্য ভেনাস বেড এবং ক্যাপিলারিস। এটা হলো ভেনাস ক্যাপিলারিস। কি করে, এখানে যখন এইখানে ভেনাস ক্যাপিলারিসগুলো যখন কনস্ট্রিক্ট হয়, তখন ব্লাড ফ্লো এখানে ইনক্রিজ হয়। এখানে যখন আমাদের রাইট এট্রিয়ামে যখন ব্লাড ফ্লো বাড়ে, তখন পরবর্তী দেখা যাচ্ছে যে লাংস আবার মোর ব্লাড আবার লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলে পাঠায়। তার মানে কি, আমাদের মোর ব্লাড টু রাইট ভেন্ট্রিকল, মোর ব্লাড টু লেফট ভেন্ট্রিকল, অ্যান্ড ডায়াস্টোলিক ভলিউম বৃদ্ধি পায় এবং ভেন্ট্রিকুলার মোর স্ট্রেস অ্যান্ড কন্ট্রাক্ট। ফ্র্যাঙ্কস্টাইন ল অনুযায়ী যদি ভেন্ট্রিকল বেশি কন্ট্রাক্ট করে, তাহলে দেখা যাচ্ছে সেটা কার্ডিয়াক আউটপুটটাও বাড়ে যায়। এইটা মানে মোর স্ট্রোক ভলিউমের কারণে, যেটা দেখা যাচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশারটাকে বাড়ায়। তাছাড়া এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাকেও বাড়ায়। বিশেষ করে এই যে দেখা যাচ্ছে যে এখানে ক্যাপিলারিস এটাকে সংকোচন করলে এখানে ব্লাড ফ্লোটা বাড়ে, যার ফলে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায় এবং ইভেনচুয়ালি আমাদের ডায়াস্টোলিক এবং সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ার ফলে ব্লাড প্রেশারটা বৃদ্ধি পায়, যেটা পেশেন্টের জন্য অনেক বেশি জরুরি। তাছাড়াও এনজিওটেনসিনটা কাজ করে আমাদের এই জোনা গ্লোমেরুলোসার উপরে, যেটা জোনা গ্লোমেরুলোসা কী করে, প্রচুর পরিমাণে অ্যালডোস্টেরন রিলিজ করে। অ্যালডোস্টেরন কী করে, আমাদের যে ডিস্টাল কনভলিউটেড টিউবগুলো আছে, সেই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের উপরে কাজ করে, ডিস্টাল টিউবুলের উপরে সোডিয়াম পটাশিয়াম পাম্পটাকে অ্যাক্টিভ করে। তার মানে সোডিয়াম এবং সোডিয়ামের রিঅবজর্পশনটা বাড়ায়।
আর সোডিয়ামকে আবার ফলো করে পানি। তো সোডিয়ামকে ফলো করে যেহেতু পানি, তো সেক্ষেত্রে সোডিয়াম আর ওয়াটার রিঅবজর্পশনের মাধ্যমে ব্লাড প্রেশারটা এখানে বৃদ্ধি পায়। এভাবে যে এনজিওটেনসিন 2 এর আরেকটা ফাংশন হচ্ছে যে সিএনএসের উপর কাজ করে, সিএনএসের উপর, হাইপোথ্যালামাসের উপর, পোস্টেরিয়র পিটুইটারি থেকে সুপ্রাঅপটিক নিউক্লিয়াসের উপরে রিলিজ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন কী করে, লাস্ট পার্ট অফ নেফ্রন যেখানে লুমেনের ওয়াটারের রিঅবজর্পশনটা বাড়ায়, যার ফলে ওয়াটার বাড়ার ফলে ব্লাড প্রেশারটা ইভেনচুয়ালি বেড়ে যায়। এবার কি হলো, সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং ইনক্রিজ আবার এপিনেফ্রিন করে কি সেটা আবার ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। কারণ আবার এনজিওটেনসিন 2 আবার থার্ড সেন্টারের উপরে কাজ করে, সেটাও আবার কিন্তু আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। তো পেশেন্টের যদি ক্রনিক কার্ডিয়াক ফেলিওর জনিত প্রশ্ন থাকে, তাহলে ক্রনিক্যালি যদি কোনো ক্ষেত্রে যদি এনজিওটেনিক হরমোন বাড়তে থাকে অথবা এনজিওটেনসিন অ্যালডোস্টেরন হরমোন বাড়তে থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু একটা মায়োকার্ডিয়াল যেই সেলগুলোর মরফোলজিক্যাল চেঞ্জ নিয়ে আসে, মানে কার্ডিয়াক রিমডেলিং নিয়ে আসে, যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কীভাবে করে, কারণ অ্যাবনর্মালি যে ইনলার্জ ডিউ টু দ্য প্রোটো-অনকোজিন যেটা বৃদ্ধি পায়, তারপর যেখানে আছে ফাইব্রোব্লাস্ট, তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এক্সট্রা কানেকটিভ টিস্যু, তারপরে হচ্ছে যে ফাইব্রোটিক চেঞ্জেস চলে আসে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স রিলিজ হয়, যার ফলে দেখা যাচ্ছে যে এই মায়োকার্ডিয়াল সেলটা আন্ডারগো হাইপারট্রফি, হ্যাঁ, রিমডেলিং হয়ে যায়। যার ফলে এইটা যদি হাইপারট্রফি হয়ে যায়, সেক্ষেত্রে খুব পুওর ব্লাড দেখা যাচ্ছে যে এখানে কন্ট্রাক্টিলিটি কমে যায়। তো এই ক্ষেত্রে আমরা এনজিওটেনসিন 2 রিসেপ্টরটাকে আমরা যদি ব্লক করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হবে না। এই ক্ষেত্রে 2 ধরনের ওষুধ ব্যবহার করতে হবে, এসি ইনহিবিটর এবং এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার। তাহলে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।